ঘরে তেল নুন আনাজপাতি সব ফুরিয়ে গেছে। আজকে তো রান্নার জন্য বাড়িতে কিছুই নেই। তুমি তো সেই বাজার করেছিলে 1 সপ্তাহ আগে। এখন আজকে কি হবে? আজকে তো বাড়িতে কিছু নেই। তুমি কি কিছু নিয়ে আসবে আজকে? জানি না বিধাতা কবে রক্ষা করবে এই অভাব থেকে। ধৈর্য ধরো গিন্নি, ধৈর্য ধরো, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। তুমি তো জানো আমার অবস্থা, নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। তাছাড়া কয়েকদিন ধরে মাছও তেমন বিক্রি হচ্ছে না, তাই টাকা রোজগারও হচ্ছে না। পয়সা কড়ির একটু সমস্যা আছে, এজন্যই তো বাজার করতে পারছি না। আজকে কি রান্না করি বলো তো? যেহেতু সব ফুরিয়ে গেছে, আমরা না হয় একবেলা না খেয়ে চালিয়ে দিতে পারবো, কিন্তু মায়ের তো বয়স হয়েছে, উনি কিভাবে না খেয়ে থাকবেন? ওনার কথা তো আমাদের একবার ভাবা উচিত, তাই না? আমি বলছিলাম কি, কিছু একটা ব্যবস্থা করো না আজকে। গিন্নি, ঘরের পেছনের সাইডে আমি কিছু পুঁইশাকের চারা লাগিয়েছিলাম, সেগুলো বড় বড় পুঁইশাক গাছ হয়েছে। তুমি বরং ওই পুঁইশাকগুলো কেটে আনো আজকে রান্নার জন্য। ততক্ষণে আমি একটু যাই মাছ ধরতে, দেখি দুটো চিংড়ি মাছ যদি পাই বাড়িতে নিয়ে আসবো, তাই দিয়ে সে না হয় আজকে পুঁইশাক রান্না করব, কিন্তু এইভাবে আর কতদিন চলবে গো? এবার তো মনে হয় মাছ ধরা ছেড়ে দিয়ে তোমার অন্য কোনো ব্যবসা বা কোনো কাজ করা উচিত। তাহলে একটু সংসারের অভাবটাও কমবে। মেয়েটাও বড় হচ্ছে, এবার তো তাকে স্কুলে ভর্তি করতে হবে। সে ততদিনে কোনো না কোনো উপায় বার হয়ে যাবে খুনি। এখন আমি আপাতত চললাম গিন্নি, মাছ ধরতে যে আবার বেলা হয়ে যাচ্ছে। আমি তোমাকে যেটা বললাম, পুঁইশাকগুলো কেটে এনে রান্না করো, ঘরের পেছন দিকেই রয়েছে। ঠিক আছে গিন্নি, তাহলে গেলাম আমি। বৌমা, আজকে বাড়িতে রান্নার কিছু নেই আমি জানি বৌমা, সেজন্যই তো ঘরের পেছনে কটা পুঁইশাক ছিল, ওগুলোই কেটে এনেছি। তুমি আজকে ওইগুলো দিয়েই রান্না সেরে ফেলো। পুঁইশাক খেতে আমার কোনো অসুবিধা নেই বৌমা। মা, একটু আগেই আপনার ছেলে আমাকে বলেছে পুঁইশাক কেটে আনার কথা। আপনি আবার কষ্ট করে কেন গেলেন? আমি তো এক্ষুনি যাচ্ছিলাম পুঁইশাক কাটতে, আর আপনার সঙ্গে দেখা হলো। আপনি আবার কষ্ট করে এই শরীর খারাপ অবস্থায় কেন গেলেন মা? শরীর ভালো নেই। ঠিক আছে বৌমা, একটু একটু কাজ করা স্বাস্থ্যের পক্ষে ভালো। তাছাড়া বাড়িতে কোনো কাজ তো তুমি আমায় করতে দাও না। একটু অন্তত তোমাকে যদি সাহায্য করতে পারি মা। এইভাবে শুয়ে বসে থাকলে শরীরটা আরো খারাপ হবে যে। আসলে মা, আপনি তো অনেক বছর এই পরিবারকে আগলে রেখেছেন, এই পরিবারকে বারে পরিশ্রম করেছেন, কত কষ্ট করেছেন। এখন থেকে সব কাজ আমি করব, আর আপনি শুধু বিশ্রাম নেবেন। এখন আপনার বিশ্রাম নেওয়ার সময় মা। ঠিক আছে, তাহলে এখন আমি যাই, আমাকে আবার রান্না চড়াতে হবে। বাবাও তো তাড়াতাড়ি ভাত খাবেন, আর আপনিও তো খাবেন। আমি যাই তাহলে মা, আপনি বিশ্রাম করুন গিয়ে। না, এইভাবে আর সময় নষ্ট করা যাবে না। সেই সকাল থেকে কত চেষ্টা করলাম, একটা মাছও ধরতে পারলাম না। ওই বেশ কয়েকটি চুনোপুটি ছাড়া।
এই নিয়েই আজকে মনে হয় বাড়ি যেতে হবে। বাড়ি না গেলে যে আবার রান্নাও হবে না। তাড়াতাড়ি যাই, এখন বাড়ি যাই, পরে না হয় বিকালে আরেকবার মাছ ধরতে আসবো। কি গো রমেশ, কেমন আছো? খুব তো দেখছি মাছ ধরতে যাচ্ছ। দেখলাম সকালবেলা মাছ ধরতে গেলে, তা কেমন মাছ পেলে রমেশ? মনে হচ্ছিল যে ভালোই তো মাছ ধরেছো কদিন। কি করব বলো দেখিনি হরিদা, সেই সকালবেলা মাছ ধরতে গেছিলাম, মাছ আর পেলাম কই। ওই গিন্নি কটা চিংড়ি মাছ নিয়ে যেতে বলেছিল পুঁই শাক দিয়ে রান্না করার জন্য। ওই কয়েকটা চুনো পুঁটি ধরেছি আর কি, এছাড়া তো মাছ হলোই না। দেখবো খুনি বিকেল বেলা একবার মাছ ধরতে গিয়ে। এসো রমেশ, এই গাছের তলায় কিছুক্ষণ বসো, গল্প গুজব করি। এই গরমে বাইরে বার হওয়ার মতো নয়, কিন্তু পরিবারের সংসার চালাতে গিয়ে হিমশিম অবস্থা। এজন্যই তো বাইরে কাজ করতে বেরোতে হয়। কি করব, এত গরম পড়ছে কয়েকদিন ধরে বলবার নয়। ঠিকই বলেছ হরিদা, খুবই গরম পড়ছে। এই গরমে কাজ করা খুবই কষ্টকর, কিন্তু পরিবারের কথা ভেবে আমাকেও তো কাজ করতে হচ্ছে। কি করব বলো দেখিনি। সংসার চালানোর জন্য যে শাক সবজি, এমনিতেই যে সবজির দরকার, সেই সবজিও ফুরিয়ে গেছে বাড়িতে। রান্নার জন্য এখন আপাতত কিছুই নেই। কি বলবো বলো দেখি রমেশ, এখনকার দিনে গরিবদের পরিশ্রম বড় লোকেরা সস্তা দেখে। বড় লোকেরা এখনকার মধ্যে মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ হারিয়ে গেছে। আমাকেই দেখো না, জমিদার বাড়িতে কাজ করতাম, হঠাৎ করে এই কাজ থেকে বাদ দিয়ে দিল। তারা নাকি নতুন লোক নিয়ে কাজ করবে, আমাদের মতো গরিবদের নিয়ে কাজ করবে না। কাজ হারিয়ে এখন শুধু বসেই রয়েছি, কোনো কাজ নেই। কিভাবে সংসার চালাবো তাই নিয়েই ভাবছি। অন্যদিকে সরকার ঘর করতে খরচা দিচ্ছে, তাও যাদের ঘর আছে তাদের দিচ্ছে, আমাদের নয়। বেলা অনেক হয়েছে, আমারও পুঁই শাক আর চুনোপুঁটি মাছ রান্না শেষ হয়েছে, কিন্তু উনি কোথায় গেলেন? এখনো তো ফিরলেন না বাড়িতে। আর একটা হয়েছে আমার মেয়ে, সারা দিন টো টো করে ঘুরে বেড়াই। বেলা যে বাড়ছে সেদিকে তার কোনো খেয়াল নেই। এদিকে আমি একা একা ঘরে বসে আছি। যাই মায়ের সঙ্গে কিছুক্ষণ গল্প করি। মেয়েটা তো এখন আসবে না, সারাদিন তার ঘুরে ঘুরে যতক্ষণ না কষ্ট হয়ে যাবে বাড়ি ফেরার নাম নেই। বৌমা, সারাদিন পরিশ্রম করে আবার তুমি আমার খেয়াল রাখতে এসেছো কেন? তোমারও তো শরীরে বিশ্রামের প্রয়োজন। তুমি একটু ঘরে গিয়ে বিশ্রাম নাও, একটু ঘুমিয়ে পড়ো, দেখবে শরীরটা ভালো থাকবে। খোকা এখনো বাড়িতে ফেরেনি, তাই না? হ্যাঁ মা, উনি এখনো বাড়িতে ফেরেননি, সেজন্যই তো চিন্তা করছি। প্রতিদিন ওরকমটাই করে, বাড়ি ফিরতে দেরি করে। সেই কখন মাছ দিয়ে গেল, আমার রান্নাও শেষ হয়ে গেছে। আপনাকে ভাত দিয়ে দিই, আসুন মা, আপনি ভাতটা খেয়ে নিন, আমি পরে আমার মেয়ের সঙ্গে আর ওনার সঙ্গে খাবো। না বৌমা, আমার এখন খিদে পাইনি। আমি তোমার আর খোকার সঙ্গে একসঙ্গে খেয়ে নেব, এখন খাবো না। সবাই একসঙ্গে খাবো, তাহলেই তো আমাদের পরিবার সম্পূর্ণ হবে। তুমি চিন্তা করো না, আমার খিদে পেলে আমি তোমাদের সঙ্গেই খাবো। আপনার শরীর খারাপ বলে আমি বলছিলাম মা। ঠিক আছে, আপনি যখন আমাদের সঙ্গে খেতে চাইছেন,
তখন খাবেন, অসুবিধা নেই। এখন তাহলে আমি গেলাম মা, আপনি আসবেন, একসঙ্গে খাবো পরে ওনারা আসুক। আচ্ছা হরিদা, একটা কাজ করলে তো পারো। তোমারও যেহেতু কোনো কাজ নেই, আমারও মাছের ব্যবসা তেমন চলছে না, তাহলে দুজনে মিলে একসঙ্গে যদি মাছ ধরে বিক্রি করি তাহলে তো ভালো টাকা ইনকাম করা যাবে, তাই না? তাহলে হরিদা, তুমি আর আমি দুজনেই মাছ ধরি না। একদিক দিয়ে ঠিক কথা বলেছ রমেশ, কথাটা তুমি মন্দ বলনি। ঠিক আছে, ভেবে দেখলে হবে খুনি। আমারও কাজ নেই যেহেতু, তোমার সাথে মাছ ধরে যদি কিছু টাকা ইনকাম করতে পারি তাহলে সংসারটা ভালোভাবে চালাতে পারবো। দেখছি কি করা যায়। তো হরিদা, এখন আসি কেমন? অনেক বেলা তো হয়েছে, অনেক কথাবার্তা হলো আমাদের। ঠিক আছে, মাথায় রেখো কিন্তু কথাটা। আর বাড়িতে সবাই আবার চিন্তা করবে। আমি এখন বাড়ি যাই, পরে আমিও তোমার সঙ্গে আবার দেখা করব। আর একসঙ্গে মাছ ধরতে যাওয়ার ব্যাপারটা মাথায় রেখো। ঠিক আছে, ভালো থাকিস রমেশ, যাই তাহলে। আর হ্যাঁ রমেশ, তুই বলছিলি না বাড়িতে খাওয়ার বা রান্না করার কিছু নেই? আমার বাড়িতে কিছু কুমড়ো রয়েছে, মানে কুমড়ো গাছ লাগিয়েছিলাম আমি। তাই কিছু কুমড়ো নিয়ে যাস, আমাদের বাড়িতে আসিস, কিছু কুমড়ো নিয়ে যাস রান্নার জন্য, ঠিক আছে? বলি, এতক্ষণে কি তোমার ফেরার সময় হলো? আর মেয়েটাকেও বলি হারি, একদম হয়েছে তোমারই মতো। সেই কোন সকালে বেরিয়েছে, কোথায় টোটো করে ঘুরে বেড়াচ্ছে, এখনো বাড়িতে ফেরেনি। এদিকে মায়ের বয়স হয়েছে, মায়ের শরীরটা খারাপ, মাকে ভাত দেব, মা তো তোমার সঙ্গে ছাড়া ভাত খাবেন না, তাই উনিও বসে রয়েছেন। আরে রাগ করছো কেন গিন্নি? আরে বুঝতেই তো পারছো, পথে হরিদার সঙ্গে দেখা হয়ে গেছিল, তাই কিছু গল্প করছিলাম, তাই কিছু দরকারি কথাবার্তা চলছিল আমাদের মধ্যে, সেজন্যই বাড়িতে আসতে পারিনি। ঠিক আছে, তুমি ভাত বাড়ো, আমরা সবাই গিয়ে খাচ্ছি। আচ্ছা, হরিদার সঙ্গে দরকারি কথা হচ্ছিল, তা কি কথা হচ্ছিল শুনি, যে এত দেরি হয়ে গেল বাড়ি ফিরতে? ওই বলছিলেন উনি যে জমিদার বাড়িতে কাজ করতেন, সেখানে কাজ থেকে ওনাকে বার করে দিয়েছে, কোনো অপরাধ বা দোষ ছাড়াই এমনি এমনি কাজ থেকে বার করে দিয়েছে। এখন উনি কি খাবেন সেটাই বলছিলেন। এই হচ্ছে সমস্যা, মানুষ একটু বড়লোক হয়ে গেলে গরিবদেরকে আর মানুষ মনে করে না। আর জমিদাররা তো আরও বেশি ওরকম। জমিদাররা তো গরিবদের ওপরে চিরকাল অত্যাচার করে এসেছে, আর আজও অত্যাচার করছে। ওরা তো মানুষই মনে করে না আমাদের। একে রে মা, তুই এখানে কখন ফিরেছিস? আর সেই সকালবেলা বেরিয়েছিস, কোথায় গিয়েছিলিস মা? কত চিন্তা করছিলাম আমি। মা, আমি আজকে কত মজা করেছি আর বাইরে খেলতে গিয়েছিলাম। তুমি জানো, আজকে আমি নদীর ধারে খেলতে গিয়েছিলাম, ওখানে মিলির সঙ্গেও দেখা হয়েছিল। মিলি আর আমি দুজনেই নদীর ধারে খেলতে গিয়েছিলাম। মারে, তুই নদীর ধারে খেলতে গিয়েছিলিস? তোর সাহস তো বলি হারি। কেন রে মা, নদীর ধারে খেলতে গিয়েছিলিস? বলি, বান এলে তুই তো ভেসে যাবি রে মা। এইভাবে কেউ নদীর ধারে খেলতে যাবি না আর। ও মা, তুমি এই নিয়ে চিন্তা কেন করছো? আমি নদীর ধারে খেলতে গেলেও যদি বান আসে তাহলে আমি ঠিক সাঁতরে নদী পার হয়ে যাব। আমার কাছে তো এটা কোনো ব্যাপারই নয় মা। শোনো মেয়ের কথা, বলি আজ পর্যন্ত এরকম কোনোদিন শুনেছিস যে বান এলে নদীর জোয়ারের সঙ্গে কেউ কি পেরেছে কখনো? শুনেছিস কখনো? বলি, যাবি না কখনো, তোর বাবা শুনলে রাগ করবেন।
সোনা মা, মায়ের মুখের ওপরে কথা বলো না মা। ওটা তোমার মা হয়, মায়ের মুখে মুখে তর্ক করতে নেই। মায়েরা যেটা বলে সব সময় সন্তানের ভালোর জন্য বলে মা। তুমি মায়ের কথা শোনো, আর কখনো নদীর ধারে খেলতে যাবে না। মা, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দিন। আর ঠাকুমা, অবশ্যই আমার বোঝা উচিত ছিল মায়ের কথা, আপনিও আমায় ক্ষমা করে দিন। মাকেও তো বললাম, মা তুমি আমায় ক্ষমা করে দিয়েছো তো? আমি ভুল করেছি, সত্যি মায়ের মুখের ওপরই কথা বলা আমার উচিত হয়নি মা। ঠিক আছে মা, ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। মায়েরা সন্তানদের সবসময় ক্ষমা করে দেয়। সন্তানদের দোষ মায়েরা কখনো ধরে না মা। তুমি মনে রেখো, মায়েরা সবসময় সন্তানদের সাবধান করার জন্য, যাতে তারা বিপদে না পড়ে, সেই জন্য মায়েরা অনেক সময় সন্তানদের অনেক কথা বলে। সেটা সন্তানদের মেনে নেওয়া উচিত সোনা। হ্যাঁ মা, ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা শুধু তোমাকে ভালো উপদেশ দেই। আর বৌমা, তুমি সত্যিই ওকে খুব সুন্দর শিক্ষায় দিয়ে মানুষ করে তুলছো। এটা দেখে আমার সত্যি খুব ভালো লাগে। তোমার মতো বৌমা যেন ঘরে ঘরে থাকে। আপনার মতো মাও যেন সবাই পায় মা। হ্যাঁ মা, আমি এখানে এসেছিলাম, আমি ভাত বেড়েছি। আপনার ছেলেও ফিরে এসেছে, এখন ভাত খেতে হবে, সেজন্যই আপনাকে ডাকতে এসেছিলাম। চলুন মা, একসঙ্গে সকলে খেয়ে নিই। বেলা আবার অনেক হয়েছে, তাড়াতাড়ি আসুন মা, ভাত না হলে আবার ঠান্ডা হয়ে যাবে। চলো সোনা, মা ভাত খেতে ডেকেছেন। মায়ের অনেক পরিশ্রম হয়েছে সকাল থেকে, আর কত কষ্ট করবে সোনা। তাড়াতাড়ি চলো, ভাত খেয়ে আবার সবাইকে বিশ্রাম নিতে হবে। চলো সোনা, আর দেরি করো না, ভাত খেয়ে আসি রান্নাঘর থেকে।